শরীফ ওসমান হাদির এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকেই বাংলাদেশে এক প্রকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং আশঙ্কা বিরাজ করছে। নিরাপত্তা নিয়ে শঙ্কিত মানুষ। দেশের সর্বোচ্চ মহল থেকেও কিন্তু এই নিরাপত্তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এরই মধ্যে ওসমান হাদির মৃত্যুর খবরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আরও আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। কেননা একজন নিরস্ত্র মানুষ, একজন ঢাকা ৮-এ যিনি নির্বাচন করছিলেন, ঠিক তার নির্বাচনী এলাকায় তাকে টার্গেট করে গুলি করার ঘটনার পর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়ে গেছে। আমরা শরীফ ওসমান হাদিকে আরেকজন বিদ্রোহী, বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শায়িত করার সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে অনেকেই এরই মধ্যে দেখতে এসছেন, ভালোবাসা থেকে, হৃদয়ের টান থেকে দেখতে এসছেন। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যারা এরই মধ্যে এখানে এসছেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনারা কেন এসেছিলেন একটু জানতে চাই। আমরা 24-এর পরবর্তী সময়ে শরীফ ওসমান হাদির যে ঘটনাটা ঘটছে, আমরা বিগত দিনে 53 বছরে আমরা বাংলাদেশ স্বাধীন করার পরে 24শে জুলাই ফ্যাসিস্ট তাড়ানোর পরে আমরা বাংলাদেশে যেটা চাইনি সেই ঘটনাই শরীফ ওসমান হাদির উপরে ঘটে গেছে। আমরা 24শে অসংখ্য ছাত্র জনতার বিপ্লবের পরবর্তীতে আমরা চেয়েছিলাম 53 বছরের সমস্ত ইতিহাস ভুলে আমরা সবাই নেক এক হয়ে বাংলাদেশকে একটি ইনসাফ-মুক্ত বাংলাদেশ গড়ব। কিন্তু তারই ইনসাফের বাংলাদেশ গড়ব। তারই ধারাবাহিকতায় আমাদের ওসমান শরীফ হাদি সে বিভিন্ন মাধ্যমে বলেছে, আমি যদি মারাও যাই, আমার অন্তত মারার পরে আমার বিচারটা যেন নিশ্চিত হয়, হত্যাকারীর যেন বিচার হয়। আমি আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, সরকার কি সফল আপনার মনে হয়? না, এই সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ। কারণ যাদের কারণে এই অসংখ্য লোকের জীবন গেছে, অনেক ছাত্র, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, অনেক বোন তার স্বামীকে হারিয়েছে, অনেক ভাই তার ভাইকে হারিয়েছে, অনেকের চোখ গেছে এই 24-এর আন্দোলনে। কিন্তু এই সরকার পুরোপুরিভাবে ব্যর্থ, তাদের নিরাপত্তা দিতে পারে নাই। আজকে যদি এই সরকার তাদের নিরাপত্তা দিতে পারতো তাহলে শরীফ ওসমান হাদিকে আমরা হারাতাম না। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছেন, আপনি কতটা নিরাপদ বোধ করছেন? আমি এখন নিরাপদ তো আমি না, কোনো নাগরিকের নিরাপদ বোধ করতেছে না। কারণ আমি যে এখন ঘরে ফিরে যাব এটা নিশ্চয়তা তো আমার নাই। কারণ এই সরকার পরিচয়টা একটু যদি দিতেন। আমি আব্দুল আজিজ, আমি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি। আপনার এই আজকে অনেক জায়গায় আজকেও ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এগুলো নিয়ে আপনার মন্তব্য কী? আসলে যারা হাদির এই বিপ্লবকে ধারণ করে, আমি বিশ্বাস করি তাদের মাধ্যমে কোনো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা আমরা বিশ্বাস করি না যে তারা হাদির এই শহীদকে ধারণ করে। এটা এই হাদির এই মৃত্যুকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যারা হাদির এই বিপ্লবকে বুকে ধারণ করে তারা চাইবে না যে কোনো মানুষের, কোনো প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হোক। আমি এটাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দেখেছেন গণমাধ্যমেও হামলা হয়েছে, আগুনের ঘটনা ঘটেছে, এগুলো কি আসলে আমরা চেয়েছিলাম? না, এটা আমরা কখনো আশা করি নাই। 24 পরবর্তী সময়ে আমরা সবাই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চেয়েছি। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। হয়তো দেখেন এটার সাথেও হাদির এই মৃত্যুকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য অন্য কোনো কুচক্রী মহল এটা ঘটিয়েছে। এটি সরকার নিয়ন্ত্রণ করছে না কেন? এটা আমার এখন মনে হয় যে সরকারও এটার সাথে জড়িত আছে। হাদির মৃত্যুকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সরকারও এই ঘটনার সাথে জড়িত আছে। বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়ে ভাঙচুর করা হচ্ছে, নিরাপত্তা বাহিনী সেখানে যাচ্ছে না কেন? এটার সাথেও সরকার বা পুলিশ প্রশাসনে অনেকে জড়িত। দেখেন, যেই ছেলেটা খুন করেছে, ইতিপূর্বে আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন, সে অস্ত্রসহ 17 লক্ষ টাকা মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে যেয়ে ধরা খেয়েছে। সে কীভাবে জামিন পেল? এই সরকারের কাছে তো আমরা আশা করি নাই। আমি মনে করি পরিপূর্ণভাবে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিপূর্ণভাবে এটার জন্য দায়ী। শুধু একজন? হ্যাঁ, এবং এখনও অনেকের ডেথ থ্রেট রয়েছে, মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে, লিস্টেড অনেকের নাম প্রকাশ করা হয়েছে। তাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত হয়েছে বলে আপনি মনে করেন? তাদের তো এখন তো সাধারণ জনগণের নিরাপত্তা নেই। তারা তো বাংলাদেশের শীর্ষস্থানীয় লোক। আজকে আমি সাধারণ জনগণ হিসেবে আমারই তো নিরাপত্তা নেই। তার নিরাপত্তা তো এমনিতেই থাকে না। আমি বলতেছি যারা একটু ভিআইপি, যাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তাদের নিরাপত্তা আছে কি আপনার মনে হয়? তাদের ব্যক্তিগতভাবে তাদের নিরাপত্তা নিজেরা যদি দিতে পারে দিবে, কিন্তু এই সরকারের কাছে কোনো কিছু, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো কিছু আশা করার মতো কিছু নাই।
আশাই করবেন না? না, আশা করার মতো কোনো কিছু এই সরকার, আমরা যে বিপ্লবী সরকার করছি, এত জনসমর্থন ম্যাগনেট নিয়ে 53 বছরে কোনো সরকার আসতে পারেনি। ইনুস সরকারকে যেভাবে এত জনসমর্থন নিয়ে আসছে, কিন্তু তার কাছে আমরা সাধারণ জনগণ যেটা আশা করছি তার ব্যক্ত ঘটছে। আপনি হতাশ? হতাশ। তাহলে কি করবেন? পরবর্তী পদক্ষেপ কি? পরবর্তী পদক্ষেপ সকল যত রাজনীতিবিদদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, সবাই এক হয়ে 24কে ধারণ করে হাদির এই মৃত্যুর সুষ্ঠু বিচার হবে। যদি আজকে আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক ঐক্যবদ্ধ হতে পারি, আমার বিশ্বাস ভারত অবশ্যই হাদির খুনিকে বাংলাদেশে ফেরত দিবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা ধন্যবাদ শুনছিলেন প্রিয় বন্ধুরা, আসলে বাংলাদেশের একেবারে আমি যদি বলি সিংহভাগ, শতকরা 99.99% মানুষ ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার যে সংগ্রাম হাদি শুরু করেছে সেটি শেষ করতে চান, অর্থাৎ সফলভাবে বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম, যেটি মাঝপথে হাল ছেড়ে দিয়ে হাদিকে বাধ্য করা হলো হত্যা করার মধ্য দিয়ে, সেটি পূরণ করতে চায়। এই যে আপনারা দেখছেন ভাঙচুর, অনিচ্ছাকৃত অনাকাঙ্ক্ষিত একদল বিপথগামী মানুষ এটি চালাচ্ছে বলে সবাই, তারা আজকে যার সাথে কথা বললাম তিনি জানালেন। সুতরাং এটি ইনসাফের বাংলাদেশ দেখার অপেক্ষায় গোটা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষ গোটা পৃথিবীতে যে যেখানে আসেন সেখান থেকেই এই অপেক্ষায় আছেন।